ইসি পড়াশোনার কি অবস্থা? দিনকাল কেমন চলছে? রিহান খাবার খেতে খেতে জিজ্ঞেস করলো। ঈশিতা এবার অষ্টম শ্রেণীতে পড়ে। ইফাত বোনের মাথায় ঘাটটা মেরে বোঝালো রিহানের প্রশ্নের উত্তর দিতে। মূলত এটা করার কারণ হচ্ছে ঈশিতা চঞ্চল প্রকৃতির মেয়ে, ভীষণ দুষ্টু। বাড়ির ছোট সদস্য হওয়ার দরুন কম বেশি সবার আদরে আদরে বাদর হয়েছে। বাড়িতে কাউকে যদি একটু ভয় পায় সেটা হচ্ছে বাবা ইব্রাহিম শেখ আর চাচাতো ভাই রিহান শেখ। ঈশিতা মিনমিন করে জানালো, ভালো ভাইয়া। এক্সাম না সামনে? এক্সাম শেষ হলে ঢাকা নিয়ে যাব, শিশির আপুর সাথে থাকবে। রিহান যেন সুযোগ বুঝে নিজের মতামত পেশ করে দিল। সে জানে ঈশিতা গ্রামে থাকলে ডেঙ্গি পানা করেও বেড়াবে, কাউকে মানে না, তাই এটাকে এখন থেকে নাগাল ধরতে হবে। ঈশিতা অবশ্য খুশি হলো শিশির আপু খুব ভালো, এবার বাংলা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করছে। একসাথে থাকতে পারবে ভেবেই আনন্দ আর কিছু বলল না। আর না বড়রা কেউ কিছু বলল। রিহান যে খারাপ হয় এমন কোনো সিদ্ধান্ত নিবে না, সে ভরসা সবার আছে। সবাই গল্পগুজব আড্ডায় খাবার শেষ করে রাতে ঘুমাতে চলে গেল। কাজল ভাই, আপনার নামটা মেয়ের নাম আহ, কে রেখেছে বলুন তো এই নামটা? মীরার এমন প্রশ্নে কাজল সহ সবাই থতমত খেল। ইফাত ব্যতীত। সে হা হা করে হেসে উঠল। কাজল অসহায় চোখে রিহানের মুখের দিকে তাকালো। কাজলের মা কারিরা বেগম। নামটার অর্থ যেমন আনন্দিতা, ঠিক মানুষটা তেমন হাসি খুশি আনন্দে থাকে সর্বক্ষণ। তার ওপর আতিক চৌধুরী আরও শৌখিক মানুষ। স্ত্রীকে তিনি অনেক ভালোবাসা আর আদরে রেখেছে, হয়তো এখনও রাখে। কারিরা বেগমের বিয়ে হয়েছিল অল্প বয়সে। গ্রামের মেয়ে ছিলেন, তবে আতিক চৌধুরী স্ত্রীকে যথেষ্ট সময় দিয়েছে, লেখাপড়া করিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেও তিনি কনসিভ করেছিলেন। তখন প্রথম সন্তান, অনুভূতি আনন্দ সব একটু বেশি। শখ করে তখন 8 মাস চলাকালীন তিনি নাম ঠিক করেছিলেন। ওনার ধারণা মতে মেয়ে হওয়ার কথা, তবে হলো ছেলে। পরে এই নামই রাখা হলো। বিশেষ করে আতিক চৌধুরী স্ত্রী ইচ্ছেকে প্রাধান্য দিয়েই এই নাম রেখেছে। যদিও কাজল শুনেছে তার মা নাম পরে বদলাতে চেয়েছিলেন, তবে পরবর্তীতে সেটা আর করেনি। বড় হওয়ার পর কাজল অবশ্য প্রথম প্রথম নামটা নিয়ে ট্রলের শিকার হলেও আস্তে আস্তে সেটা একদম শূন্যের কোঠায় এসে পড়েছে। কিন্তু কাজলের এই নাম নিয়ে কখনো কোনো খারাপ লাগা কাজ করেনি। আজ বহুদিন পর এমন প্রশ্নের সম্মুখীন হলো কাজল। কাজল মৃদু হেসে মীরাকে কিছু বলার জন্য উদ্যত হতেই রিহান তার আগে গম্ভীর স্বরে মীরার প্রশ্নের উত্তরে বলে, সেটা না হয় সময় মতো মামুনিকে জিজ্ঞেস করে নিস। মীরা মুখ ভেঙচি কাটে। জীবনে পুরুষটা একটু ভালো করে কথা বলল না মীরার সাথে। মীরা দুঃখে দুঃখিত হতে আরও একটা খবর কাজল মীরাকে দিল। রিহান ঢাকা চলে যাবে আজ। আমিও থাকবো না, খুব তাড়াতাড়ি আসাও হবে না, পরীক্ষার সামনেই। মন দিয়ে পড়বে মীরা বেগম। মীরার মনটা খারাপ হয় নিমিষেই। রিহান ভাইয়ের দিকে তাকিয়ে দেখল রিহান উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। মীরা এটা দেখে আরও খারাপ লাগে। মানুষটা আবার চলে যাবে, কবে আসবে আবার? মীরা জানতে ইচ্ছে করে, কিন্তু জিজ্ঞেস করলো না। মাথা নিচু করে বলল, দেরি হচ্ছে কাজল ভাই, বাড়ি যাই, আমার চিন্তা করবে। কাঠফাটা রোদের মাঝে মীরা রাস্তায় উঠে হাঁটা ধরে। এত সময় তারা মোড়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। রিহান দীর্ঘশ্বাস ছেড়ে গাড়িতে বসে। ভালোবাসা অদ্ভুত, এটা কিভাবে কখন হয়ে যাবে যে ভালোবাসবে সে নিজেও বুঝতে পারবে না। ঠিক যেমন রিহান বুঝতে পারেনি 1 বছর আগেও না, যখন গ্রামে ছিল তখন তো একদমই নয়। ঢাকা যাওয়ার পরেই না অনুভূতি বুঝতে সক্ষম হলো। কিন্তু এটা না বুঝলে বুঝি ভালো হতো। বোঝার পরই না বুঝতে পারলো এটার পরিণয় দেওয়া যে খুব সহজ একটা হবে না। শাহনাজের মা মাগরিবের নামাজের পর মীরাদের বাড়িতে এলো। মীরা তখন দাদির সাথে দাদির রুমে। রোকিয়া নামাজ পড়ে জায়ের সাথে বাইরে এসে বসলো। আবছা অন্ধকার। শাহনাজের মা রয়ে শয়ে কিছু সময় আলাপ করে রোকিয়ার হাবভাব বোঝার চেষ্টা করে। রোকিয়া যে বেশ ফুরফুরে মেজাজে আছে বুঝতে পেরে বলল, আমার এক চাচাতো বোনের ছেলে আছে, বিদেশে থাকে, মেয়ে খুঁজছে বিয়ের জন্য। আমাদের শাহনাজের জন্য বলেছিল, কিন্তু শাহনাজের আব্বা রাজি না। সে কি কথা, ভালো ছেলে পাওয়া গেলে রাজি হচ্ছে না কেন? মেয়ের বিয়ে দিতে হবে না? রোকিয়া বেগম চিন্তিত কণ্ঠে বলে, শাহনাজের মা খুব বেশি কঠিন নয়, খুব সহজ সরল মনের মানুষ। স্বামী বিদেশে, মেয়েকে নিয়ে গ্রামে, তাকে কেউ একটা খারাপ বলতে পারবে না। সবার সাথে কম বেশি মিশে। রোকিয়া জানে শাহনাজের মা হয়তো অন্য চিন্তা থেকে তার সাথে এসব বলছে। যদিও সংসারের খুঁটিনাটি সব বিষয় তিনি রোকিয়ার সাথে শেয়ার করে। শাহনাজের মা বলল, যাকগে, তিনি রাজি না হলে আমি আর কি করব।
তা বলছিলাম আমাদের মীরা তো দেখতে দেখতে বড় হয়ে গেল, বিয়ে টিয়ে ধরবা? তাহলে আমি আমার আপার সাথে কথা বলবো। মীরা এদিকে আসছিল, কারেন্ট নেই, ঘরে চার্জার লাইট জ্বলছে, মানুষ দেখা যাচ্ছে না। মীরা শাহনাজের মায়ের কথা শুনে সেখানে দাঁড়িয়ে গেল। মায়ের উত্তর কি হবে ভেবেই মীরার গলা শুকিয়ে আসে। তত্তরিত রিহান ভাইয়ের কথা মনে পড়ল। দূর দূর করে বুক নিয়ে মায়ের উত্তর শোনার জন্য নিঃশ্বাস বন্ধ করে দরজার পাশে ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল। মীরার সামনে পরীক্ষা। রোকেয়া অকপট জানাই, কোনো ভাবনা চিন্তা নেই। মীরা নিশ্চিত হয় না যদি রাজি হয়ে যায় তার মা। এমন নয় যে সুন্দরী নয়, তাকে পাত্র কিংবা মানুষজন দেখলে পছন্দ হবে না। সে সুন্দরী, যথেষ্ট সুন্দরী, লম্বা চেহারা, বডি ফিটনেস সব ভালো, যে কারোর নজরে পড়ার মতো সুন্দরী। তার মা রাজি হয়ে গেল। মীরার চিন্তায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমে, হাত কচলাচ্ছে। শাহনাজের মা ফের বলে উঠল, এক্ষুনি দিতে হবে নাকি? ছেলে দেশে আসতে আরও মাস 3 লাগবে। তুমি শুধু বলো, আগে আগে সব ঠিক করে রাখবো। তোর মা রাজি হয়েছে? মীরা হাঁটতে হাঁটতে জবাব দেয়। না। কি বললো? শাহনাজ ফের কৌতূহল নিয়ে জানতে চাইল। মীরা দাঁড়িয়ে গেল এই পর্যায়ে। আশপাশ তাকে মানুষ আছে কিনা পর্যবেক্ষণ করে নিল। এখানে তেমন মানুষ নেই, গ্রামে দিকে তেমন বাড়ি নেই। পিচ ঢালা রাস্তার এক পাশ দিয়ে ছোটখাটো একটা খাল বয়ে গিয়েছে, আরেক পাশ দিয়ে ধান খেতে দূরে অবশ্য 1-2 জন মানুষজন দেখা যাচ্ছে, তবে তাদের এদিকে খেয়াল নেই। মীরা গায়ের ওড়নাটা নিজের মায়ের মতো করে বড় একখানা ঘোমটা টানল। ছোটোর করে হাসি হাসি ভাব নিয়ে রোকেয়া বেগমকে অনুকরণ করে বলে উঠল, না ভাবি, আমার মীরাকে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা এখন নেই। আমার মেয়ে লেখাপড়া করবে, এটা বলেছে। শেষের কথাটা বলতে গিয়ে ঠিক রোকেয়া বেগমের মতো মুখটা গম্ভীর করে নিল। শাহনাজের উত্তর চেয়ে মীরার কথা বলার স্টাইল দেখে ফিক করে হেসে নিল। মীরা ঠোঁট এলিয়ে নিজেও হাসে। শাহনাজ হাসি হঠাৎ থামিয়ে মীরার গাল টেনে দিয়ে বলল, বেঁচে গেলি। মায়ের ওই বোনের ছেলে বাবার সাথে কাজ করে, বাবার থেকে একটু উপরের লেভেলের, ব্যবহার ভালো না। তাছাড়া বিদেশ যাওয়ার পর খারাপ হয়ে গিয়েছে। যাকগে, সেসব জেনে আমার কাজ নেই। মীরা হঠাৎ কিছু মনে পড়ে মন খারাপ হয়। শাহনাজ মীরার মুখ দেখে কিছু আন্দাজ করতে পারলো হয়তো, বলল, টেস্ট পরীক্ষা তো শেষ হয়ে গেল, তার রেজাল্ট কবে আসবে? পরশু দিয়ে দিয়েছে আপা। রেজাল্ট ভালো আসেনি? মীরার মুখ উত্তর দিতে হলো না। শাহনাজ মীরার মুখ দেখে বুঝে নিল। এক হাত হালকা করে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করিস না, মন দিয়ে পড়, ফাইনালে ভালো হবে ইনশাল্লাহ। কি করে? মনটা কিছুতে পড়ায় দিতে পারছে না। আজ 45 দিন হয়ে গেল রিহান ভাই গ্রামে আসে না, কোনো খবর নেই মানুষটার। ঠিক আছে কিনা কে জানে। শাহনাজ প্রায় অনেক দিন পর বাড়ি এসেছে। মামা বাড়ি ছিল এতদিন, মাঝে অবশ্য গ্রামে এসেছিল, তবে মীরাদের বাড়ি যাওয়ার সুযোগ পায়নি। গতকাল বাড়ি ফিরেছে, আর আজ সকাল থেকে দুজন একে অপরের সাথে এতদিন জমা সব কথা উগড়ে দিচ্ছে। দুপুরে খাবার শাহনাজ মীরার সাথে খেয়েছে, প্রায় সময় এমন হয়। এরপর পরন্ত বিকেল দুজন হাঁটতে বেরিয়েছে। এখনও গোধূলি শুরু হয়নি। শাহনাজ মীরার মন ভালো করার জন্য উপায় খুঁজে পেয়েও গেল, তবে বুঝতেই পারে না ভালো করতে গিয়ে দ্বিগুণ খারাপ করে দিবে। বলল, বাণিজ্য মেলা বসেছে কলেজের পাশে বড় মাঠটায়। কাল আসার সময় দেখলাম অনেক কিছু আছে, যাবি? আজ 1 সপ্তাহ হয় মেলা বসেছে। রোকেয়া একদিনও মেয়েকে নিয়ে যায়নি। মীরার ইচ্ছে থাকলে মাকে বলার সাহস পায় না। দাদির শরীরটা ইদানিং ভালো যায় না, ডক্টরের কাছে নিয়ে যাবে, সেজন্য টাকা জমাচ্ছে রোকেয়া। মীরা চায় না এখন আবার কোনো ফাউল খরচ হয়, আর মায়ের ওপর চাপ পড়ে। মন খারাপ হতে গিয়েও মায়ের কষ্টের কথা মনে পড়ে, মন খারাপ হয় না। মন শক্ত করে লেখাপড়া করে মায়ের পাশে দাঁড়াতে হবে। মায়ের এত পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে ভালো একটা চাকরি নিতে হবে। সায়েন্স থেকে পড়লেও ডক্টর কিংবা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়তেও অনেক টাকার প্রয়োজন। তাই সব দিক বিবেচনা করে যে করে হোক পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে। মীরাকে চুপ করে থাকতে দেখে শাহনাজ হয়তো কিছুটা বুঝতে পারে মীরার এমন নীরবতার কারণ, তাই এ বিষয়ে আর কোনো কথা বলে না। কথা ঘুরিয়ে বলল, মীরা চল, বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। মীরাও ঘাড় নেড়ে উল্টো ঘুরে বাড়ির পথে হাঁটে। সরু রাস্তা, রাস্তার 2 পাশে গাছ, অদ্ভুত সৌন্দর্য ধরা দিয়েছে ধরণীতে। পরিবেশ মন মুগ্ধকর। শাহনাজ কথা বলছে, মীরাও সাথে তাল মেলাচ্ছে, হাসছে। এদিকে দূর থেকে ধেয়ে আসা চির পরিস্থিতি জিপ গাড়িটা কারোর নজরে এলো না। হঠাৎ যখন গাড়ির শব্দে দুজন সামনে তাকালো, তখন গাড়িটা ঠিক ওদের সামনে এসে দাঁড়ালো। মীরা ভয়ে চোখ বন্ধ করে শাহনাজের হাত খামচে ধরে।
শাহনাজ প্রথমে ভয় পেল, গাড়িটা দেখে ভয় কেটে যায়। মীরার হাত ধরে বলে উঠল। মীরা, সামনে দেখ। মীরা ততক্ষণে চোখ খুলে পিটপিট করে তাকিয়ে সামনে গাড়িটার দিকে বিস্ময় অস্পষ্ট স্বরে বলে উঠল। রিহান ভাই। কাজল গাড়ি থেকে লাফিয়ে নামে। গায়ে জড়ানো শার্টের 3টা বোতাম খোলা থাকায় শার্টের এক পা সরে। সুন্দর বুকখানায় কালো লোমশ উকি ঝুঁকি মারে, সিল্কি চুলগুলো মেলে হয়। কপাল পেরিয়ে ভ্রু স্পর্শ করে। চিকন ভ্রু জোড়ার নিচে চোখগুলো যেন আনন্দ ভরে আছে। চাপ দাড়ির ফাঁকে ঠোঁটেগুলো হাসিয়ে রেখা জ্বলছে। সেগুলো নেড়ে কাজল মীরার সাথে কথা বলতে শাহনাজ মাথা নিচু করে চোখ বন্ধ করে নেয়। কেমন আছে মীরা বেগম? মীরা গাড়ির দিকে তাকিয়েছিল, রিহান ভাইকে দেখার চেষ্টা করছিল। তার মধ্যে হঠাৎ কাজলের প্রশ্নে চমকে ওঠে, অপ্রস্তুত হয়ে বলল। আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো হয়ে গিয়েছে এখন। মীরা ভ্রু কুচকে আসে। কাজল শাহনাজের দিকে তাকিয়েছিল। মীরা দৃষ্টি অনুসরণ করতে শাহনাজের লজ্জা মাখা মুখ দেখে ভ্যাবাচাকা খায়। ফের ঘাড় ঘুরিয়ে কাজলের দিকে তাকিয়ে কিছু বলার জন্য উদ্যত হতেই থমকে গেল। ডাগর ডাগর আঁখি জোড়া দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে রিহান ভাইয়ের দিকে। দৃষ্টি আটকে যাই মীরার এই পুরুষটাকে দেখলে। কথা ভুলে যাই। বুক ধুকপুক করে। কত সুন্দর মানুষটা, কতটা নজর কাড়া তার চলাফেরা। মীরার এই পুরুষটাকে দেখার বিতৃষ্ণা কোনোদিন আসবে না, বিড়বিড় করে বলেও ফেলে। আপনাকে দেখার বিতৃষ্ণা আমার কোনোদিনও জন্মাবে না। রিহান এসে ঠিক কাজলের পাশে মীরার বরাবর দাঁড়ালো। গায়ে সাদা শার্ট, চোখে কালো রঙের একটা সানগ্লাস, যেটা আপাতত রিহান চোখ থেকে খুলে শার্টের বুক বরাবর বোতামে আটকে রাখলো। মীরা দৃষ্টি সরিয়ে গাড়ির দিকে একবার উকি দিয়ে দেখে নিল গাড়ির সিটে কুচকুচে কালো একটা ব্লেজার। মীরার মস্তিষ্ক তখন প্রশ্ন এলো, রিহান ভাই কি তাদের বিশাল বড় অফিসে যায়? আজ পায়ে কালো কুচকুচে শু, সবসময় লোফার পায়ে থাকে। শার্ট বা গেঞ্জি যেটার পরে সেটার ওপর থাকে জ্যাকেট। কিন্তু আজ সব পরিবর্তন। তবে কি ঈশিতা যা বলেছে সব সত্যি? রিহান ভাই এখনো অফিস করে। কত প্রশ্ন, কিন্তু উত্তর জানা হোক যেন অজানা। ঢিঙি মেয়েদের মতো এমন টই টই করে পুরো গ্রাম ঘুরে বেড়ানোর কথা তোর মা জানে? রিহানের গম্ভীর কণ্ঠে মীরা থমথম খেল। সত্যি রোকেয়া বেগম জানে না ওরা এখানে এসেছে। বলেছে বিকালটাতে শাহনাজ আপাদের বাড়িতে থাকবে। তবে সেটা কথা নয়, কথা হচ্ছে রিহান ভাই ওকে ডিঙ্গি মেয়ে কেন বলল? সে কি সারাক্ষণ টই টই করে গ্রামে ঘুরে বেড়ায়? মোটেও না। তবে কেন রিহান ভাই এমন একটা অপবাদ দিল তাকে? মীরা প্রতিবাদ করে বলল, আমি মোটেও পুরো গ্রাম ঘুরে বেড়াই না, আজ অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি। রিহান বিরক্তিকর চাহনিতে দেখে মীরাকে কাজলের দিকে তাকিয়ে বলে, গাড়িতে বস। সামনে। কাজল প্রশ্ন করে। রিহান শাহনাজের দিকে এক পলক তাকিয়ে বলে উঠল। দুজনেই? কাজল শাহনাজকে ইশারায় গাড়িতে বসতে বলল। শাহনাজ আর চোখে মীরার দিকে তাকালো, সংকোচ নিয়ে প্রশ্ন করে, কোথায় যাব আমরা? বেশি দূরে না, আশেপাশে কোথাও। সন্ধ্যা নামার আগে বাড়ি পৌঁছে দেব। কাজল আশ্বস্ত করে। শাহনাজ পেছনে বসে, কাজল সামনে বসলো। রিহান ড্রাইভিং সিটে বসে, মীরা দাঁড়িয়ে থাকে। রিহান এটা দেখে গম্ভীর কণ্ঠে বলল, এখন কি তোকে বসার জন্য নিমন্ত্রণ পত্র দিতে হবে, নাকি কোলে তুলে গাড়িতে বসাতে হবে? ওষুধ রোগের সময় খেলে অমৃত, রোগ সেরে গেলে সেটা খেলে হয় শরীরের জন্য বিষ। জীবনে একটা সময় চাইলেও অনেক কিছু করা সম্ভব নয়। আমাদের কাছেই থাকে জিনিসগুলো, কিন্তু সেগুলো আমাদের জন্য নিষিদ্ধ হওয়া ভালো তখন। মীরা কি বুঝতে পারল রিহান ভাইয়ের গভীর কথার মানে? হয়তো হ্যাঁ, আবার হয়তো না। মীরা চুপ করে আছে। রিহান দীর্ঘ শ্বাস ছাড়ে। সে তো ভেবেছে সে দূরে থাকলে হয়তো মীরার ভালো হবে, কিন্তু না। এই কদিনে যা বোঝা গিয়েছে সেটা হচ্ছে লুকিয়ে কিংবা দূরে থেকে নয়, সরাসরি মীরাকে বুঝিয়ে বললে মীরা বুঝবে। যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে মীরা। বাবা ছাড়া দুনিয়া বড্ড কঠিন, তার উপর একটা ভাই পর্যন্ত নেই। রোকের এত পরিশ্রম সব এই মীরার জন্য। মীরা নিজেও জানে না সেটা, কিন্তু মেয়েটা নিজের অনুভূতির কাছে গিয়ে ব্যালেন্স ঠিক রাখতে পারে না। রিহান টেস্টের রেজাল্ট দেখেছে, আর আজ অফিস শেষ, সেজন্যই গ্রামে ছুটে আসা। রিহান তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, মীরা, লিসন। মীরা, লুক অ্যাট মি। আমাকে দেখো, কথা দিচ্ছি আমি শুধু তোমার থাকবো, কিন্তু সেটা যদি তুমি চাও সত্যি হয়, তবে তোমাকে আমার কথা মানতে হবে। রিহানের হঠাৎ এমন কথায় মীরার চোখ কপালে ওঠে। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে রিহান নামক সুদর্শন পুরুষটার মুখের দিকে, যে আপাতত এলোমেলো, বিধ্বস্ত, ক্লান্ত, কিন্তু এতে পুরুষটাকে মারাত্মক সুন্দর লাগছে। রিহান আবার বলল, লিসন মীরা, ফুপি মনে অনেক কষ্ট করছে, তুমি দেখছো তো, তোমার জন্য সব। মীরা যেন ঘরে আছে। এত বড় ঝাটকা মস্তিষ্ক নিতে পারলেও মন যেন মানতে পারছে না, কিংবা বিশ্বাস করতে চাইছেই না।
রিহান এবার আরও একটু এগিয়ে বসলো, ঘনিষ্ঠ করলো মেয়েটাকে নিজের সাথে। মীরা চমকে উঠল, আশেপাশে তাকালো। না, অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। রিহান গাড়ির ভিতর জ্বলতে থাকা লাইটও অফ করে। এবার পুরোপুরি অন্ধকারে ছেয়ে গেল। আবছা দেখা যাচ্ছে সামনের পুরুষটাকে। মীরার বুক ধুকভুক করে বলে, আমি এখন থেকে ভালো করে পড়বো রিহান ভাই, কিন্তু মেয়েটা থামে। রিহান ভ্রু কুঁচকে নেয়, অস্থির সে। কিছুতে চায় না তার অবহেলায় তাকে ভালোবাসার অপরাধে মেয়েটার কোনো ক্ষতি হয়। কণ্ঠে অস্থিরতা এনে জিজ্ঞেস করল। কিন্তু কি বলো? মীরা রিহান ভাইয়ের কথা যেন সব স্বপ্ন মনে হচ্ছে। তুমি করে বলেছে মানুষটাকে। শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়। জানতে চাইল। আপনি সত্যি বলছেন? রিহান হতভম্ব। কি বলে মেয়েটা? তাকে বিশ্বাস করছে না, নাকি নিজের কাছে নিজেই শিওর হতে চাইছে? রিহান দুই অধর বিন্দুর ন্যায়গুলো করে নিঃশ্বাস ছাড়ে। তার আচমকায় মনে হলো গরম প্রচুর। শরীর দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। কেমন অস্থির অস্থির লাগছে। মুখের সামনে একজোড়া ডাগর ডাগর আঁখি আর চিকন সরু নাকটার নিচের অধর জোড়া চোখের সামনে খুব নিকটে আছে। এটা দেখে মনে পড়ল গরম লাগার উৎস যে সে সাথে নিয়ে বসে আছে। গরম লাগারই কথা, এই অস্বাভাবিক কিছু নয়। রিহান মীরাকে আলগছে ছেড়ে দিল। মীরা নড়ে চড়ে নিজে নির্দিষ্ট স্থানে বসলো। রিহান স্টিয়ারিংয়ে দুই হাতে রাখে। সামনে আবছা আলোয় দূরে থাকা শাহনাজ কাজলের দিকে তাকিয়ে প্রশ্ন করল। প্রমাণ চাই? মীরা হ্যাঁ না কিছু বলল না, শুধু রিহান ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল ভাবলেশীন ভাবে। রিহান নিজের শার্টের পকেট থেকে একটা ছোট বক্স বের করে। অন্ধকারে মীরা সেটা দেখল হয়তো খয়েরি রঙের হবে, তবে পর্যাপ্ত আলো না থাকায় সেটা কালো হয়ে চোখে ধরা দিল। রিহান বক্সটা খুলে মীরার সামনে ধরল। চিকচিক করে কিছু জল জল করছে। রিহান সেটা হাতে হাতে লম্বা হয়ে মীরার সামনে ঝুলে পড়ে। মীরা অবাক হলো। দেখে মনে হচ্ছে বেশ দামি একটা অলংকার। মীরা বুঝতে পারছে না রিহান ভাই এটা কেন বের করেছে এখন। রিহান বক্স রেখে মীরাকে টেনে সামান্য ঘুরিয়ে বসালো। ওড়না সরিয়ে গলার চেইনটা পরিয়ে দিল। মীরা পাথর ন্যায় শক্ত হয়ে খিচের চোখ বন্ধ করে বসে রইল। মিনিট সময় ব্যবধানে কি হলো বিষয়টা বুঝতে পেরে অনুভব করল রিহান ভাই তার মাথায় ফের ওড়না তুলে দিচ্ছে। মীরা ঘাড় ফিরিয়ে রিহানের দিকে তাকানোর আগেই রিহান বাধা দিল, বলল, তাকাস না। এটা আমার কথা রাখার প্রথম চিহ্ন। দ্বিতীয় চিহ্ন সেটা 2 বছর পর। 2 বছর পর আমাদের কোম্পানিতে আজকের তারিখে একটা সার্কুলার দেয়া হবে, আর সেটার মধ্যে পেয়ে যাবি। তাই বলে এটা ভাবিস না কোম্পানি আমার বলে চাকরিটা তোকে এনে দেওয়া হবে। এমনটা ভাবলে বোকামি বই আর কিচ্ছু না। নিজের যোগ্যতায় তোকে চাকরিটা পেতে হবে। আর তৃতীয় চিহ্নটা, তার ঠিক 1 মাস আমি তোকে আমার করে নেব। আর যদি ভাবিস বিয়ের পর লেখাপড়া করবি না, শুধু চাকরি করবি, সেটা হবে না। লেখাপড়া করতে হবে, আরও উচ্চ পদে চাকরি নিতে হবে। তার জন্য তোর যতটা সাহায্যের প্রয়োজন সেটা স্বামী হিসেবে রিহান শেখ তোর পাশে থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে করবে। মীরা চুপ করে বসে আছে। কেন জানি এত কিছুর পরও মন ভালো হচ্ছে না। কেন মনটা কুডাকছে। কোনো মনে হচ্ছে রিহান ভাইয়ের দেখা সে খুব সহজে পাবে না। আপনি আর গ্রামে আসবেন না রিহান ভাই? রিহান এ পর্যায়ে এসে চুপ করে গেল, কোনো জবাব দিল না। কাজল তখন এসে মীরার সাইড দিয়ে দাঁড়িয়ে বলল, আসবি। তুমি যাও মীরা বেগম, শাহনাজ অপেক্ষা করছি। মীরা কাজলের দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে এক পলক রিহানকে দেখে ধীর গতিতে চলে গেল। রিহান চোখ বন্ধ করে বসে থাকে। কাজল কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, মীরাকে বলিসনি তুই 2 বছরেই? চাই নাও জানুক। রিহান চোখ বন্ধ রেখে শান্ত কণ্ঠে বলে। কাজল অবিশ্বাস্য চোখে তাকালো, অবাক হয়। এসব কোন ধরনের পাগলামি করছে রিহান বুঝতে পারছে। এত বড় একটা খবর আর মেয়েটাকে জানতেও দিবে না। পরে জানতে পারলে কতটা কষ্ট পাবে মেয়েটা, কোনো ধারণা আছে ছেলের? কাজল অবাক কণ্ঠে বলল, কিন্তু রিহান তুই বুঝতে পারছিস না, পরে মেয়েটা এত বড় নিউজ নিতে পারবে না। রিহান চোখ মেলে তাকালো। কাজলকে গাড়িতে বসতে ইশারা করে। কাজল উঠে বসে। কাজল জানে এখন রিহান সিগারেট টানবে, তাই আগে আগে লাইটার এগিয়ে দেয়। রিহান সিগারেট বের করে সেটা আগুন লাগালো। ঠোঁটের ভাঁজে চেপে ধরে 2-3 বার টান দিয়ে নাক মুখ দিয়ে ধোয়া ছাড়ে। কাজল তাকিয়ে আছে রিহান কি বলবে সেই অপেক্ষায়। রিহান সিগারেটটা অর্ধেক টানলো। কাজল বসে থাকে চুপ করে। রিহান সিগারেট ফেলে গাড়ি স্টার্ট করে। গন্তব্য তার শেখ বাড়ি। এখান থেকে যেতে 7-8 মিনিট লাগবে। গাড়ি চলে সাই সাই করে। জিপ গাড়ি হওয়ার দৌড়ে বাতাস একটু বেশি লাগে। গাড়িতে জ্বলতে থাকা ছোট বাতিটা কিছুটা হলুদ রঙের। সেই হলুদ আলোয় 2 প্রাপ্তবয়স্ক যুবকদের কি চমৎকার দেখাচ্ছে সেটা হয়তো তারা নিজেও জানে না। সাদা শার্ট গায়ে পুরুষটাকে মারাত্মক সুন্দর দেখাচ্ছে।
কাজলের মনে হলো সে যদি মেয়ে হতো তবে নিশ্চিত এই পুরুষের সৌন্দর্যে ব্যক্তিত্বের প্রেমে পড়ত। যদিও কথাটা বড্ড হাস্যকর, তবে সত্যিটা আর মিথ্যা হয়ে যাবে না। সত্যি এটাই, রিহান শেখ নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ। এখন পাশে যদি কাজলের বদলে একটা সুন্দরী নারী থাকতো তবে নিশ্চিত এই পুরুষের সৌন্দর্যের কাছে নারী নিজে নিজের সুন্দর রূপকে তুচ্ছ মনে করত। কাজলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিহান কি বুঝলো কে জানে, হাসলো সে, তবে মুহূর্তে নিজেকে সামলে নেয়। রয়েশই বলে, এখন জানালে পাগলামি করতো, পরে জানালে তেমন কিছু হবে না। জানি অভিমান করবে, রেগে থাকবে, কিন্তু কোনো ব্যাপার না, সব ঠিক করে নেব আমি। কোথায় ছিলি তোরা? শাহনাজ মীরা দুজনেই চমকে ওঠে। রোকিয়া মাত্র শাহনাজদের বাড়ির ভেতর থেকে এসেছে। পেছনে রয়েছে শাহনাজের মা। শাহনাজের হাত খামচে ধরে মীরা। ভয়ে মেয়েটা অস্থির, যদি মা কিছু বলে ফেলে তাহলে নিশ্চয় এবার মারতে মারতে হসপিটাল। আবার শাহনাজ নিজেও ভয়ে আছে, মাথা নিচু করে কি জবাব দেবে সেটা ছক কষছিল। তবে হাতে নজর পড়তে মুখে হাসি ফুটে উঠল। ভাগ্য ভালো কাজল দুইটা চিপস আসার সময় কিনে দিয়েছে। শাহনাজ সেটা দেখিয়ে রোকিয়া বেগমকে বলে, চাচি, চিপস আনতে গিয়েছিলাম তাই দেরি হয়ে গেল, মীরাকে দিয়ে আসতাম এখন। আপনি কষ্ট করে আবার এলেন, দাদিও অসুস্থ। আমার চিন্তা করছে, তিনি পাঠিয়েছে আমায়। মীরা চল। রোকিয়ার শেষের কথাটা মীরার হাত ধরে বলে। মীরা শাহনাজের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি হাসলো। শাহনাজ একটা চিপস মীরার হাতে দিয়ে বাড়ি যাওয়ার ইশারা করে। শাহনাজের বাড়ি থেকে 1 মিনিট কি 2 মিনিট পরে মীরাদের বাড়ি। রোকিয়া গেট বন্ধ করে দিয়ে মীরাকে বলে, ভেতরে যা, আমি অজু করে আসছি। নামাজটা আজ আর পড়া হলো না। মীরা যায় না, দাঁড়িয়ে থাকে উঠানে। রোকিয়া কলপাড়ে পড়ে যায়। মীরা মায়ের পেছনে পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকে। রোকিয়া দেখে কিন্তু আর কিছু বলে না। মেয়ে তার বড্ড মা পাগল। আগে বাবার ছিল, বাবা জ্বর পরে মায়ের পেছন পেছন ঘুরে। রমজান শেখ কতবার যে এসেছিল তাকে নিতে, শুধু তাকে নয় মীরাকেও। রোকিয়া তখন ভেবেছিল হয়তো স্বামী মারা গিয়েছে, সেজন্য সংসার কিভাবে চলবে সেজন্য বলে। কিন্তু না, তিনি তো একবার রোকিয়া বেগমকে বলেও ছিল বিয়ে দিতে চাই, আবার মেয়েকে নাতনিকে নিজের কাছে রেখে দিবে। রোকিয়া তখন স্বামী হারিয়ে পাগল। বাবা যে মেয়ের জীবনের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত তাকে জানিয়েছিল, সেটা রোকিয়া বুঝতে পারলে বাবা তার নিজের মেয়ের কথা ভাবলো। কিন্তু মেয়ের কি হবে সেটা তো ভাবেনি। বাবা নেই, আবার মাও বিয়ে করে নিলে তার মেয়ের কি হবে? বাবার উপর সে থেকে রাগটা যেন প্রখর হলো আরও। ভালোবাসার মানুষের শেষ চিহ্ন আঁকড়ে ধরে বাঁচবে, অন্য কোনো ভাবনা তো তিনি মাথাতেও আনতে পারেনি কখনো। ঘরে এসে 2 মা মেয়ে কমলা বেগমের রুমে গেল। মীরা পড়তে বসলো। রোকেয়া শাশুড়ির সাথে কতক্ষণ কথা বলে আজান দিলে নামাজ পড়তে গেল। কিছু সময় পর কমলা বেগমও চলে গেল। মীরা তখন 2 লাফিয়ে নিজের রুমে এলো। দরজা হালকা ভিড়িয়ে নিজের রুমে থাকা ছোট ড্রেসিং টেবিলটার সামনে গিয়ে দাঁড়ালো। গলা থেকে ওড়না সরিয়ে বস্ত্রটা পেছন দিক থেকে ঘুরিয়ে সামনে আনলো। একটা স্বর্ণে চেইন, তাতে আবার একটা লকেট। সেটা কি সুন্দর খোদাই করে রিহান মীরা লেখা। প্রথমে রিহান, তারপর মীরা। ইংরেজিতে গুটি গুটি লেখা অক্ষরগুলো কি আকর্ষণীয় লাগছে। মীরার বেশ পছন্দ হলো। তবে এটার দামটা যে অনেক বেশি মীরার সে ব্যাপারে একটু সন্দেহ নেই। তার কারণ কিছুদিন আগে রোকিয়ার শাশুড়ির আগের জিনিসগুলো বেচে দিয়ে নতুন আর স্বর্ণ তাতে যোগ করে দিয়ে বেশ বড়সড় করে একজোড়া দুল গড়িয়ে দিয়েছে। তাতে সব মিলিয়ে 40,000-এর মতো লেগেছে। আর এটা তো তার চেয়েও অনেক বড় ভারী শক্তপোক্ত একটা চেইন সহ লকেট। মীরা নিশ্চিত এটা লাখ টাকার জিনিস। কিন্তু এটা দিয়ে সে কি করবে? মা যদি দেখে ফেলে? মীরা একবার ভাবলো খুলে রাখবে, কিন্তু পরক্ষণে মনে পড়ে সেটা করলে মায়ের হাতে নিশ্চয় পড়বে। সুরক্ষিত স্থান থাকলেও রোকিয়া বেগম মাঝে মধ্যে মীরার ঘর গুছিয়ে দেন, আর তখন যদি এটা হাতে পড়ে মীরা কি জবাব দিবে? সুরক্ষিত স্থান যদি এই চেইনের জন্য হয়ে থাকে, সেটা শুধু নিজের শরীর। গলায় পরে পিঠের দিকে দিয়ে রাখলে কারোর নজরে আসবে না, আর গায়ে ওড়না তো সবসময় থাকে। রোকিয়ার ডাকে মীরার ভাবনার ইতিঘাটে। দ্রুত চেইন জামার ভিতর রেখে ওড়না দিয়ে শরীর ঢেকে রুম থেকে বেরিয়ে এলো। রাতে খাবার খেতে বসে মীরার অল্প গরম লাগলো, ওড়না খুলে রাখে। কিন্তু আজ আর সেটা করা গেল না। রোকিয়া মেয়ের পা থেকে মাথা অবধি সবটাই চিনে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল, তবে কিছু বলল না। খাবার শেষ আর মীরা নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। রোকিয়া মেয়ের চালচলন যেন আজ ঠিক লাগলো না। যে মেয়ে ভয় ভয় এক রুম থেকে অন্য রুমে যায় না, আজ সেই মেয়ে আলাদা রুমে শুয়েছে। আজ কিছুদিন ধরে মীরার ব্যবহারও বেশি সুবিধার ঠেকাচ্ছে না। ভাবলো মেয়েকে আরও চোখে চোখে রাখতে হবে। আজ 2 দিন হয়েছে কাজল আর রিহান দেশে নেই। ঈশিতা জানে না তারা কোন দেশে গিয়েছে।
আশ্চর্যের ব্যাপার এটা যে তাকে কেউ বলে না। ঈশিতা মা থেকে শুরু করে মামি কাউকে বাদ রাখেনি জিজ্ঞেস করতে, কিন্তু কেউ বলে না। শিশির লিভিং রুমে বসে আছে, হাতের নখে নেল পালিশ দিচ্ছে। গায়ের রং ধপধপে ফর্সা, চুলগুলো অল্প বাদামি রঙের, চোখ জোড়া টানা টানা, নাকটা সামান্য চ্যাপ্টা, ঠোঁট চিকন, হাসলে গালে টোল পড়ে। তখন কি দারুণ মায়াবী লাগে। ঈশিতা তখন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, যেমন এখন তাকিয়ে আছে। ছিমছাম গড়নের শরীরটাই কালো একটা পাকিস্তানি 3 পিস, হয়তো ভার্সিটির জন্য রেডি হয়ে এসেছে। ঈশিতা সব ভাবনা বাদ রেখে আসল কথা জিজ্ঞেস করলো। শিশির আপু, কাজল ভাইয়া আর রিয়ান ভাইয়া কোন দেশে গেল? বলছে না কেন কেউ আমাকে? শিশির মাথা তুলে একবার দেখলো ঈশিতাকে, পরপরই মাথা নিচু করে নিজের কাজ করতে করতে বলে, বাচ্চা মানুষদের এত কিছু জানতে হয় না বাবু। তুই আম্মুর কাছে যা, তোর ফর্ম তুলতে যেতে হবে। তাড়াতাড়ি খাবার খেয়ে রেডি হয়ে নে। ঈশিতা জেএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করেছে। রিহানের কথা অনুযায়ী ঈশিতাকে ঢাকা আতিক চৌধুরীর বাড়িতে রাখা হয়েছে। রেজাল্ট দিয়েছে বেশ কিছুদিন হলো। বর্তমানে ভর্তির আবেদন টপকে ঈশিতা এখানকার একটা ভালো স্কুলে ভর্তি হওয়ায় সুযোগ পেয়েছে। আজ যাচ্ছে ভর্তি হতে। সেই খুশিতে বেশি কথা বাড়ালো না ঈশিতা, ঘাড় নেড়ে রান্নাঘরের দিকে গেল। যাওয়ার সময় অবশ্য একজন সার্ভেন্টের সাথে ধাক্কা খেলো। বিরক্তিতে মুখ কুচকে চশমা ঠেলে চোখে দিয়ে বিড়বিড় করে বলে উঠল, বাড়িতে এত সার্ভেন্ট থাকলে তোদের সাথে দিনে 2-4 বার করে ধাক্কা খেয়ে পেট ভরে যাবে। খাবার প্রয়োজন হবে না। সার্ভেন্ট থমথম খেল। শিশির ঈশিতার কথাটা শুনতে পেয়ে শব্দ করে হেসে উঠল। রান্নাঘর থেকে কারিরা বেগম মেয়ের হাসির শব্দ শুনে ছুটে এলেন। ঈশিতা তখন বোকা বোকা চোখে তাকিয়ে আছে শিশির দিকে। কারিরা বেগম প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে মেয়ের দিকে। শিশির হাসি থামিয়ে কোনো রকম বলল, তোমার মেয়ে চোখে দেখে না, এখন যত দোষ সার্ভেন্টের। কারিরা বেগম মেয়ের কথা শুনে কিছু বুঝতে পারে না, তবে কথা বাড়ানোর সময় নেই। আতিক চৌধুরী বাড়ি আসছে আজ অনেকদিন পর, তাই ওনার জন্য রান্না সব কারিরা বেগম করছে। ঈশিতাকে টেনে ডাইনিংয়ে নিয়ে চলে গেল। শিশির তখন হাসছে। লিভিং রুম সম্পূর্ণ ফাঁকা। ইফাত মাত্র ঘুম থেকে উঠেছে। আজ সে গ্রামে ফিরে যাবে। অনেক দিন হয় এখানে। যাওয়ার আগে একবার একটা মেয়ের সাথে দেখা করবে। অবশ্য মেয়ে বলা চলে না, এটা ইফাদের 17 নম্বর গার্লফ্রেন্ড। এটাকে পটিয়েছে আজ 12 দিন হয়। এটার সাথে একবারও দেখা হয়নি, আজ প্রথম দেখা করবে। তাই একেবারে রেডি হয়ে নিচে এসে শিশিরকে হাসতে দেখে ভ্রু কুচকে নিল। কপালে ভাঁজ ফেলে শার্টের হাতা ফোল্ড করতে করতে জিজ্ঞেস করলো, একা একা এভাবে পেতনির মতো হাসছিস কেন? তোমার আমাকে পেতনি কোন দিক থেকে মনে হয়? আমার মতো সুন্দরী একটা মেয়েকে তুমি এসব বলার সাহস পাও থেকে? জানো তুমি আমার পেছনে কত ছেলে ঘুরে, শুধু বাবার জন্য সাহস পায়। আর আগে এটা বলো, তুমি এইভাবে সাজুগুজু করে যাচ্ছ কোথায়? পেছনে ঘুরে সামনে তো আসার সাহস নেই। আর আমি আজ গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। দোয়া কর, ছবিতে যেমন সুন্দর দেখায় বাস্তবে যদি এমন হয় তাহলে রুম ডেট আজ ফাইনাল করেই আসবো। ইফাদের কথায় হঠাৎ মন খারাপ হয় শিশিরের দিকে। বুকের ভেতর সূক্ষ্ম এক যন্ত্রণা অনুভব করে, কারণ জানা নেই। ছোট করে জবাবে শুধু হ্যাঁ বলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ইফাদ অবাক হলো, তবে বিশেষ পাত্তা দিল না ব্যাপারটা। তার ভাবনায় এখন তার নতুন গার্লফ্রেন্ড শাহনাজ মীরাকে একসাথে বসে আছে। কমলা বেগম বেগুন গাছের পাতা কাটছে। হলুদ বর্ণ ধারণ করেছে, তেমন সব পাতা ছাঁটাই করেছে। মীরা দাদির দিকে অপল দৃষ্টিতে তাকিয়ে কাজ করছে। শাহনাজ জানে মীরা ওপরে ওপরে নিজেকে যতই শক্ত দেখায়, ভেতরটা ততটাই ভঙ্গুর। আজ 15 দিনের বেশি সময় হতে চলে রিহান কাজল কারোর কোনো খবর নেই। ইফাত ভাই আজ বাড়ি ফিরবে, শাহনাজ খবর পেয়েছে। মীরাকে বলল, মীরা, ইফাত ভাই আজ গ্রামে ফিরবে, আমার সাথে কথা হয়েছে। ও মীরা শান্ত কণ্ঠে বলে। শাহনাজ অবাক হয়, আবার বলে, হয়তো কাজে বেশি ব্যস্ত রিহান ভাই, চিন্তা করিস না, দেখবি সময় করে 2-1 দিনের মধ্যে চলে আসবে। শাহনাজের কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মীরা ধরে আসা গলায় বলে উঠল, আসবে না, মিথ্যে বলেছে আমায়। সুইজারল্যান্ড চলে গেছে 2 বছর শিশিরাপুর মামার বাসায়, সেখানে থাকবে। শিশিরাপুর মামা তো বোন আছে অনেক সুন্দরী, ওই বিদেশিনী রিহান ভাইকে পছন্দ করে। আমাকে ঈশিতাপু বলেছে, যদি ওই মেয়েকে ভালোবাসে, আমাকে যদি ভুলে যায় রিহান ভাই। মীরা, রিহান ভাই কথা বল। মীরা অসুস্থ চোখ জোড়া অনেক কষ্ট খুলল, পিট করে তাকিয়ে রইল শাহনাজের দিকে। শাহনাজের বড়ই মায়া হয়। ভেতরে ভেতরে চাপা কষ্টে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছুদিন পর পরীক্ষা মেয়েটার, অথচ এমন একটা সময়ে মেয়েটা অসুস্থ হয়ে গেল। হলো যেন তেন অসুস্থ নয়, একেবারে হসপিটাল ভর্তি হলো। কাল রাতে অবস্থা খুব খারাপ হয়েছিল।
জ্বরে জ্ঞান হারিয়েছিল। রোকেয়া বেগম শাহনাজের কাছে ফোন করার পরই শাহনাজ নিজের মাকে নিয়ে মোড়ের কাছ থেকে গাড়ি নিয়ে গেল। তারপর সরকারিতে নিয়ে এলে জ্বর কমার ইঞ্জেকশন দিল। সকালে রোকেয়া মেয়েকে প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করিয়েছে, এখন স্যালাইন চলছে। রোকেয়া শাহনাজকে দিয়ে স্কুলে গিয়েছে, ছুটি নিয়ে চলে আসবে বলেছে। মীরা ফোন ধরছে না। এদিকে রোকেয়া বেগম যখন চলে আসতে পারে। শাহনাজ আবার তাগাদা দিল মীরাকে। বিদেশি একটা নাম্বার থেকে কল এসেছে। শাহনাজ তখনই বুঝেছিল প্রেমিক পুরুষ কল করেছে। নিজের প্রেয়সীর খবর যে তার কান অবধি পৌঁছে গিয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। রিহান কোনো কথা বলছে না, চুপ করে আছে। শাহনাজ মীরার কানে ধরল ফোনটা। মীরা আলগাছে চোখ বন্ধ করে নেয়। পুরুষটার ভারী নিঃশ্বাসের শব্দ মীরা ফোনের এ প্রান্তে থেকে অনুভব করতে পারছে, কিন্তু কথা বলবে না। কেন করলো এমন? 2 বছর তো একবারে দেখা হবে না এমনটা সেদিন বলেনি, কিংবা এত দূর দেশে যে গেলে সেটাও তো একবার বলে গেল না। প্রণয় শুরু যেদিন হলো সেদিন তাদের শেষ দেখা হলো। মীরার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। শাহনাজ একটা টিস্যু হাতে সেটা মুছে দিল। মীরার ভালো হাতটা টেনে ফোনটা উপর রেখে ইশারায় কথা বলে কেবিন থেকে বেরিয়ে গেল। মীরা ফোন কানে ধরে রইল। কত সময় কাটলো কেউ হিসাব করলো না। শুধু গভীর নিঃশ্বাসের প্রখরতা একে অপরের শুনতে পেল। রিহান অনেক সময় পর শান্ত স্বরে ডাকলো, জান। ইস, কি ছিল এই ডাকে? মীরার যে বুকের ভিতর এক ফোড়ফোড় করে বিঁধল। প্রণয়ের পর প্রেমিক পুরুষ প্রথমবারের ন্যায় তার প্রেয়সীকে কিছু বলে সম্বোধন করল। মীরার বুকের ভিতর সহানুভূতি হলো, কিন্তু মস্তিষ্ক বেঈমানি করলো, সাড়া দিল না এত মধুর ডাকে। রিহান ও প্রান্তে থেকে কি বুঝলো তার প্রেয়সী অভিমান করেছে? দগ্ধ হয়েছে তার বক্ষ। কোমল হৃদয়খানি আঘাত সে নিজে হাতেই করেছে। অপরাধী সে। গোপনে রাখা প্রেম সেটা আবার নিবেদন করে চলে এসেছে। 1.5 মাস কোনো যোগাযোগ করেনি, দীর্ঘ এক শ্বাস টানে। যোগাযোগ করলে কি সে এত সময় এখানে থাকতে পারত? কখনো না। এ তো এখন একটু নিঃশ্বাস তাকে পাগল করছে। ছুটে চলে আসতে মন চাইছে মন। অসুস্থ প্রেয়সীকে শক্ত করে বুকে আগলে নিতে হৃদয় ব্যাকুল হচ্ছে। পাগল প্রায় রিহানকে শান্ত করতে পারছে না। শেষ মীরাকে ধমক দিয়ে উঠল। মীরা একটু ভয় পেল না সেই ধমক। পাবে কি করে? ধমকে যে রোজকার ন্যায় সে গভীর রাগী ভাব ছিল না। রিহান অবাক হলো না। সে পরাজিত সৈন্যের ন্যায় মাথা নিচু করে। উদম শরীরে দৃষ্টি পড়তেই বক্ষদেশে পীড়া অনুভব করে। এখানে একটা নারী থাকে বুকের বাপাসটাই। সে নারী তো কিশোরী, 18 তো হয়নি এখন। যুবতী হলে রিহান ঘরে তুলবে তাকে। রিহান রয়ে শয়ে ফের জিজ্ঞেস করলো,